ছিলাম কুইক অ্যাক্সেস টুলবারে, হ্যাঁ। সো সেভ অ্যাজ, আনডু, রিডু, দেন এগুলা আপনার আরো চাইলে অনেক কিছু সেট করতে পারবেন। ফ্রম মোর কমান্ডস থেকে বের দেখতে পারবেন। দেন ইউ ক্যান সিলেক্ট ফ্রম অল কমান্ডস থেকে এইগুলো থেকে আপনি নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে নিজের যা ইচ্ছা এক্সেলে মোটামুটি যা আছে সব এখানে আছে। ইউ ক্যান গেট ইট ফ্রম হেয়ার ফ্রম এ ক্লিক। এভাবে করে দিলে আপনি এখান থেকে এক ক্লিকে আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল এক ক্লিকে পিন সেট আপ করা দরকার, এই যে পিন পিবে এখানে এক ক্লিক এসে পড়বে। সো দিস ইজ ভেরি হেল্পফুল। আচ্ছা, আমরা কোনটা পরে কি আলোচনা করব সেটার সুবিধার্থে আমরা এটাকে একটু সাইডে রাখি। ইট উইল হেল্প মি টু নেভিগেট। আচ্ছা, দেন আমরা ডিসকাস করব এন্টারিং ডাটা, টেক্সট, নাম্বার, ডেটস। যেমন আমরা এখানে কিছু ইনসার্ট করলে এখন টেক্সট ইনসার্ট করব নাকি নাম্বার ইনসার্ট করব নাকি টেক্সট ইনসার্ট করব, সেগুলো আমাদের একটু সেট করে দিতে হবে। কিভাবে? এই যে এখানে দেখেন জেনারেল, আর ঠিক এই যেখানে বাটনটা আছে, এই বাটনটা আমরা ক্লিক করলেই আমরা পেয়ে যাব এই যে ফরম্যাট সেল। কি পাবো? ফরম্যাট সেল। এখানে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, তারপর হলো টেক্স। আমরা কি ইনপুট করব সেখান থেকে কি করব সিলেক্ট করে দেবো যে টেক্সট ইনপুট কোথায়, টেক্সট দিব, কি দিব, এখানে আমি দিলাম টেক্সট মোরসালিন। এরপর যদি পরেরটা আমি নাম্বার দিতে চাই, এই যে নাম্বার, যদি সেটা নাম্বার আমার ডিসিমেল লাগে তাই ডিসিমেল সহ দিলাম, সেপারেটর লাগে সেপারেটর সহ দিলাম। ফর এক্সাম্পল লিখলাম এই যে 1,00,000 ডিসিমেল সহ। এখন যদি আমি অ্যাড করতে চাই, এই জন্য আমি অ্যাড করব কারেন্সি, দেন আই ক্যান অ্যাড কারেন্সি উইথ ডলার আর টাকা, অল অপশনস আর এই যে বাংলা টাকা, ঠিক আছে। আপনি টাকাও দিতে পারবেন। ফর এক্সাম্পল লিখলাম 200 টাকা, এই টাকা সেন আসলো। অথবা আমি চাইলে এটাকে আবার ডলার করে ফেলতে পারবো, এই ডলার, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো ডেটস। আমি তো কোনটাকে ডেট ফরম্যাটে দিতে চাই, তাহলে আমি সেটাকে ডেট সেট করে দেব। এই যে ডেট, ডেটের ভিতরে অনেকগুলো অপশন আছে। এইভাবে ডেট বসবে, তারিখ, মাস, পুরা সাল, দেন বার, তার মাস, তারিখ, সাল। তারপর এটা হলো আইএসও স্ট্যান্ডার্ড, আগে সাল, মাস, দেন তারিখ। এটা শুধু মাস আর তারিখ, মাস তারিখ সাল। অথবা মাসের নাম লিখে শুধু মাস আর সাল, এখানে মাস তারিখ সাল। আপনি এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে পারেন, ইনক্লুডিং টাইম। আপনি চাইলে ডেটের পাশে টাইমও সিলেক্ট করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন শুধু মাস থাকবে, আপনি যাই লিখবেন শুধু এই মাসটা সে দেখাবে, আর কিছু দেখাবে না। সো ইউ ক্যান সিলেক্ট ফ্রম হেয়ার। আমার মনে করেন এখানে একটা নেই, এটা সিলেক্ট করে এটা দিলাম। এখন আমরা লিখবো আজকে 28 তারিখ 7 মাস, ঠিক আছে। 28 জুলাই 2025, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম টেক্সট, নাম্বার, ডেটস, দেন কারেন্সি, এগুলা ইনপুট কিভাবে করতে হয়। আচ্ছা, এরপর দেখবো আমরা অটো হ্যান্ডেল। অটো হ্যান্ডেলটা কি? ফর এক্সাম্পল আমার কোথাও 1 2 3 4 সিরিয়াল নাম্বার দেওয়া দরকার, 1 2 3 4, এইভাবে করে কি লিখতে অনেক সময় লাগবে, ঠিক আছে। সেটা আমরা কি করতে পারি, প্রথম 1 আর 2, এই 1 আর 2 দেওয়ার পরে টোটালটা সিলেক্ট করে আমি যদি এই যে নিচে একটা চারকোনা বাটন আছে এটা ধরে টান দেই, তাহলে কি কম্পিউটার সঙ্গে সে বুঝে ফেলবে আমি এটাকে 1 2 3 4 সিরিয়ালি করতে চাচ্ছি, ঠিক আছে। এই যেমন ফিল সিরিজ আছে, কপি সেলস আছে, আমরা ফিল সিরিজটাই নিলাম, ওকে। আবার যদি আমি চাই যে না 2 4 6, আমি এরকম ইভেন নাম্বার নিব, তখন এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি টান দেই সেই ইভেন নাম্বার গুলাকে একটা একটা করে আসতে থাকবে। আবার যদি আমি চাই যে না আমি শুধু অড নাম্বার গুলা নিব 1 3 5, তা আমি ওকে যে সিকোয়েন্সটা দেখাই দিব ওই সিকোয়েন্সটা ধরে টান দেওয়ার পরে সে ওই সিকোয়েন্স অনুযায়ী আমাকে নাম্বার অটোমেটিক নিয়ে আসবে। আচ্ছা, কি আলোচনা করতেছিলাম আমরা? যে
অটোফিল হ্যান্ডেল। আমার যদি এরকম একটু আমি আবার দেখাচ্ছি, আমি যেরকম দিয়ে দেই 1 2 3, 1 2 3 দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি যদি নিচের যে চারকোনা বাটনটা ধরে টান দেই, সেই সঙ্গে সঙ্গে বুঝে নেবে 1 2 3 4 এই সিরিয়ালটা চাচ্ছি, সে সঙ্গে সঙ্গে সে অটো অটো ফিল করে নিবে। আবার যদি চাই যে না আমি শুধু ইভেন নাম্বার গুলো নেবো 2 4 6, 2 4 6 দিয়ে আমি যদি এটাতে টান দেই, তাহলে সে শুধু ইভেন নাম্বার গুলো নিবে। আবার আমি যদি চাই না শুধু অড নাম্বার গুলো নিবে, তো 1 3 5 এরকম দিয়ে টান দিলে শুধু ওয়ার্ড নাম্বার গুলো নিবে। এইভাবে আমরা আমাদের মতো করে কি সিরিয়াল নাম্বারটাকে সেট করে দিতে পারি। আবার সেখানে কেউ চাইলে যদি এমন চায় যে না S1 S2 S3 এইভাবে দিতে চাই, এটাকেও কিন্তু টাইম দিলে করা যাবে। এই দেখেন আসছে না, S1 2 3 4 5 6 7 8 9 10। সো কি এস এর সঙ্গে আমরা অনেক সময় কি করে রেফারেন্স নাম্বারের সঙ্গে এবিসিডি দিয়ে থাকে না, সো আপনি যদি দেখাই দেন S1 2 3, সে সঙ্গে সে বুঝে নিবে যে এস এর পর 1 2 3 করে এই সিরিয়ালে আসতে হবে। এইভাবে করে আমরা কি করতে পারবো, কোন একটা সিরিয়াল নাম্বারকে নিজের মতো করে কুইকলি সাজায় নিতে পারবো। সো আমরা দেখলাম টেক্সট ইনপুট, এরপর আমরা দেখলাম নাম্বার ইনপুট উইথ ডেসিমাল এন্ড লক্ষ বা হাজারের সাইন সহ, এরপর আমরা দেখলাম কারেন্সি ইনপুট, এরপর আমরা দেখলাম ডেট ইনপুট, এরপর আমরা দেখলাম অটো হ্যান্ডেল। আচ্ছা, এখন আমরা দেখব কিছু বেসিক অ্যারিথমেটিক হিসাব নিকাশ, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা এক্সেলের মধ্যে খুবই বেসিক। যেমন এখানে আমরা লিখি, তার আগে মনে করেন 1 5 7 9, এখানে আমরা দিই 2 4 9 23। সো আমরা যদি এগুলো এখন যোগ করি, এটা যোগ এটা, সো সবগুলো কি হলো, যোগ হলো। আবার যদি আমরা এটা কোন একটাকে ভাগ করতে চাই, বিয়োগ করি 23 minus 9, these are very basic basic, বিরক্ত হয় না, এটা সিস্টেম উই নিড টু ডিসকাস, যেগুলো সব আমাদের ফাংশন এক্সেলে আমরা করতে পারি। সো বিয়োগ করতে পারি, এবার আমরা গুণ করতে পারি যে 29 ইনটু 23, এবার আমরা ভাগ করতে পারি যে 32 ডিভাইড বাই 12, সরি 2, আমরা যে কোনো দিয়ে ভাগ করতে পারবো। সো যদি প্লাস সাইন দিই তাহলে প্লাস আসবে, যদি মাইনাস সাইন দিই তাহলে একটা থেকে একটা সেল থেকে একটা সেলে মাইনাস হবে, যদি স্টার সাইন দিই তাহলে মাল্টিপ্লাই হবে, আর যদি ডিভাইডেড সাইন দিই তাহলে ভাগ হয়ে যাবে স্টার সাইন দিলে। এগুলো ক্লিয়ার, রাইট? এরপর আমরা দেখব অর্ডার অফ অপারেশন কিরকম। আমরা জানি যে যদি আমরা ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগ করি, ঠিক আছে, সেগুলো কিন্তু ক্যালকুলেটর মতো করে নেয়, একসঙ্গে অনেকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ লেখা হয়। বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে নিজে কি করতে পারি, এখানে এক্সেলকে আমরা গাইড করতে পারি। কিরকম, মনে করেন প্রথমে দিলাম আমি সমান সমান, ঠিক আছে, এরপর আমি লিখলাম 1 যোগ 2 মাইনাস 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4, ঠিক আছে, এরকম কত আসলো, পয়েন্ট মাইনাস 0.7 হয়ে আসে। সেম জিনিসটাই যদি আমি একটু আবার করি, সেম জিনিসটা কি আমরা এখন কি করবো, একটু গাইড করে দেবো সে কিসের পরে কি করবে। ফর এক্সাম্পল আমি এটা করে দিলাম যে এই দুটা যোগ বিয়োগ গুলা সব একসঙ্গে করবে, আর এই ভাগ দুইটা সে আলাদাভাবে করবে, মানে এই যোগ বিয়োগ একসঙ্গে, দেন এই দুটো ভাগ হবে, দেন গুণ হবে। দেখি আমরা রেজাল্ট কি আসে, দেখছেন, দ্য রেজাল্ট ইজ ডিফারেন্ট, রেজাল্ট আসলো 0, ঠিক আছে, আর এর আগে কি আসছে রেজাল্ট 0.75। এখন দেখেন আমরা যদি এটাকে আরেকটু চেঞ্জ করে দিই, মনে করেন আমরা চাচ্ছি এই দুইটা যোগ একসঙ্গে হবে, আর এইটা এটা একসঙ্গে হবে, দেন দেখেন রেজাল্ট কি আসে। আচ্ছা, রেজাল্ট সেম আসছে, আমরা এখানে আরেকটু চেঞ্জ করে দিই,
সেটা কি নিবে? দেখেন আমি যোগ বিয়োগ গুণভাগ কিন্তু কোনোটাই চেঞ্জ করি নাই, জাস্ট ব্র্যাকেটের মাধ্যমে কি করতেছি, আমি শুধু অর্ডার অফ অপারেশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখছেন, অ্যান্সার ইজ চেঞ্জড পয়েন্ট সরি -3। সো একইভাবে আমরা এখানে লিখলাম আসলো -75, একই লিখলাম আসলো 0, আরেকবার একই লিখলাম আসলো কি -3। সো কোনটার পরে কোনটা করবে এটা কি এক্সেল কে গাইড করে দিতে হবে। এখানে আমি কি গাইড করলাম যে i4 প্লাস থাকবে, i4 হবে আলাদা, দেন প্লাস, দেন মাইনাস, দেন গুণ, এই টোটালটা অপারেশন হয়ে টোটালটাকে J5 দিয়ে ভাগ হবে, তাইলে আসছে এটা। আর এখানে কি সে নিজের মতো করে নিছে। আর এখানে আমরা কি করলাম যে যোগ বিয়োগ গুলো একত্র হইলো, আর এটাকে এটাতে ভাগ করলাম, তারপরে সেটাকে আমরা গুণ করলাম, যার কোনো পয়েন্ট আসলো 0। তো এইভাবে করে যদি আমরা এক্সেলে কোনো ফর্মুলা লিখি আর সেখানে যদি আমরা নিজেরা গাইড করে দিই, তাহলে আমাদের মতো করে অ্যান্সার আসবে। আর যদি গাইড করে না দিই, তাহলে অপারেশনটা এক্সেল নিজের মতো করে নেবে অ্যাজ পার স্ট্যান্ডার্ড। বুঝতে পারছি? এই কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ, আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিতে পারি, অথবা ফার্স্ট ব্র্যাকেট একাধিকবার দিলেও সমস্যা নাই। এভাবে করে আমরা কি করব, আমাদের অপারেশন গুলাকে গাইড করব, আমি কোনটা পরে কোনটা করতে চাই। আচ্ছা, এরপর আমরা দেখব রিলেটিভ সেল রেফারেন্স এন্ড অ্যাবসলিউট সেল রেফারেন্স। রিলেটিভ এন্ড অ্যাবসলিউট সেল রেফারেন্স কিরকম? ফর এক্সাম্পল আমরা যদি দেখি, এখানেই দেখি, হ্যাঁ এখানে মনে করেন লিখে নিলাম 3, 4, 5। এখন আমরা এখানে একটা ক্যালকুলেশন করব, এটা এই যে 14, এখান থেকে 3 ইন্টু 6, 3 ইন্টু 6 কত হলো? 18। আমি চাচ্ছি এখন যদি আমি এটাকে টান দেই, তাহলে পরেরটা হলো কি 0, পরেরটা 0, পরেরটা 0। বাট আমি চাচ্ছি এই 3-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 7, 3-এর সঙ্গে 8 এরকম বারবার কি গুণ মাল্টিপ্লাই হইতেই থাকবে। সেই জন্য কি করতে হবে, তাহলে 3-এর যে সেল রেফারেন্সটা সেটা এখানে ফর্মুলার মধ্যে ফিক্সড করে দিতে হবে। ওকে বুঝাইতে হবে যে 3-এর যে সেল রেফারেন্স আছে দ্যাট শুড বি ফিক্সড, মানে যেটাকে আমরা বলি অ্যাবসলিউট সেল রেফারেন্স, যেটা কি থাকবে, ফিক্সড থাকবে, এটার পরিবর্তন হবে না, পরবর্তীগুলো শুধু পরিবর্তন হবে। এখানে সে কি করছে দেখেন, এখানে আমরা দিছিলাম এটা হলো D6, আর পরেরটা সে টান দেওয়ার কারণে কি হয়ে গেছে D7, বাট ইট অলসো শুড বি D6। এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমাদের করতে হবে অ্যাবসলিউট সেল রেফারেন্স করতে হবে, যেটা F4 টিপ দিলেও হয়ে যায়, অথবা আমরা ম্যানুয়ালি এই যে ডি এর আগে $, এন্ড 6 এর আগে $। দেখেন এখন যদি এটাকে আমি টান দেই, দেখছেন এই যে 318, 321, 324, 327, 330, এটাকে ফিক্সড রাখা হয়েছে, আর এই অনুপাতে এই সবগুলো কিভাবে এসে পড়ছে। ক্লিয়ার? এখন যদি আমরা মনে করেন এইটাকে ফিক্সড রাখলাম ডি এন্ড D6 দুইটাই, আবার আমি যদি চাই যে না আমার শুধু এই 6 এই কলামটা ফিক্সড থাকবে, বা ডি এর পরিবর্তে E, F, G এগুলো যেন আসে, তখন আমি কি করতে পারবো, আমি চাচ্ছি শুধু ডি কে 6 কে ফিক্সড রাখতে, তখন আমরা এইভাবে দিব। এখন যদি আমি আবার টান দেই এটাকে এই দিকে, 0 আসছে, এখানে কিছু নাই, আমরা এখানে একটা কিছু বসে মনে করেন 5 দিলাম, ঠিক আছে, এদিকে 5 আর 4 এই দুইটা গুণ হয়ে কি আসছে 20।
এখন যদি আমি এরকম ভাবে করতে চাই তাহলে এইটা হইলো। আবার যদি আমি চাই যে না শুধু ডি ফিক্স থাকবে, তাহলে এখান থেকে আমি শুধু ডি এর আগে ডলার সাইন দিব, সি কে আমি কি রাখবো, ফ্রি রাখবো। তাহলে এবার আমরা এটা দেখি, হ্যাঁ, D6 আমি শুধু ডি এর আগে ডলার সাইন দিব। এরকম একটা করে দেখি পাশে, হ্যাঁ। Come on. এখন আমরা একটা করে দেখবো যে 3, এরপর হলো 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। উইল টেস্ট আনাদার। এখানে আমরা করব D6, D6 এর ডি কে ফিক্সড করব, কিন্তু 6 কে আমরা সরি, ডি কে ফিক্সড করব কিন্তু 6 কে ফিক্সড করব না। এবার আমরা দেখব কি আসে, হ্যাঁ, ইনটু এটা। দেখছেন এই যে 4, 3, 4 12, তারপর হলো 4, ফিক্স 6, এরপরে 7, 8, সিরিয়ালটা সমান সমান হয় না, এই জন্য এই আসছে, এই কোনাকুনি গুণ হয়েছে। 4, 6, 5, 5, 6, 3, 4, 12, 5, 6 এখানে 20 আসছে। এটাকে একটু এটা রিদমে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা ইন্টু এটা। এখন আমরা ডি কে ফিক্সড করে দেব। ঠিক আছে, এই 4, 4, 16, 5, 5, 25, 6, 36, 7, 7, 49। সো ডি কে যদি ফিক্সড করি তখন শুধু ডি যদি আমি ডানে বামে টানি সে কি পরিবর্তন হবে না, বাট সিরিয়ালি 1, 2, 3, 4 এই চেঞ্জটা হবে। আর আমি যদি D6, 7 দুইটাকেই ফিক্সড করে দেই, তখন যদি আমি টান দেই তখন শুধু এই দেখেন, শুধু D7 এ যা ছিল এদিকে কি হয়েছে, ফিক্সড হয়েছে। যেন যে 4, 4, 16, 4, 5, 20, 4, 6, 24, 4, 4, 7, 28, 7, 7, 49 কিন্তু হয় নাই। সো এটাকে আমরা বলি কি অ্যাবসলিউট রেফারেন্স এন্ড রিলেটিভ সেল রেফারেন্স। এই পার্টে কারো কোনো কোশ্চেন আছে? সবাই আমার মধ্যে শুনতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। এই পার্টে কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু আমাদের বোম ক্রিয়েট করতে লাগবে। কিরকম? ফর এক্সাম্পল একটা স্টাইল নেম, হ্যাঁ, একটু দেখাই আমি। সরি, স্টাইল কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি দেখি। অর্ডার কোয়ান্টিটি 5000 পিসেস। ঠিক আছে, এখন মনে করেন ফেব্রিক লাগবে 1.5 ইয়ার্ড। ইয়ার্ড পার পিস শেলফে, হ্যাঁ। এ মনে করেন লাইনিং লাগবে 1.4 ইয়ার্ড পার পিস। এবং মনে করেন বাটন লাগবে
26। এখন আপনি যদি প্রত্যেকবার এইটা আর অর্ডার কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি কত লাগবে সেটা বের করতে চান, টোটাল রিকোয়ার্ড কোয়ান্টিটি, তাহলে কি করা লাগবে? 1.5 কে 5000 দিয়ে বারবার গুণ করা লাগবে না? আর 1.5 কে 5000 দিয়ে বারবার আপনি কিভাবে গুণ করবেন? মনে করেন এই 5000 ইনটু ফেব্রিক রিকোয়ার্ড কোয়ান্টিটি। এখন এটাকে যদি আমি টান দেই, ঠিকই এলোমেলো হয়ে গেল, ঠিক আছে? কারণ হলো কি, এই সেলটাকে আমি ফিক্সড করি নাই, বাট আমরা যখন বোম ক্রিয়েট করব তখন এরকম অনেক ধরনের সেল আসবে, সেটা আমার কি করতে হবে? ফিক্সড করতে হবে। মানে আমি চাচ্ছি এই 5000 এর সাথে এইটা এখানে আসবে, 5000 এর সাথে এটা গুণ করে এখানে আসবে, এই কারণে উই হ্যাভ টু ফিক্স দা সেল। সেটার জন্য আমাদের ডলার সাইন ইউজ করতে হবে। এখন যদি আমি টান দেই, দেখছেন 5000 ইন্টু 1.5 7,000, 5000 ইন্টু 1.4 7,000, 5000 ইন্টু 7 35,000। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আমার মনে হচ্ছে এই পার্টটা ক্লিয়ার হওয়ার কথা, অনেকক্ষণ ডিসকাশন হয়েছে। এরপর আমরা যাব মিক্স সেল রেফারেন্স। আচ্ছা, এটা এখন লাগবে না, পরে আলোচনা করব। যে রো কোয়ান্টিটি এগুলো দেখে নেবেন। তারপর আমরা অটো সাম, দ্যাট ইজ ভেরি ভেরি ইজি। তারপর আমি একটু দেখাই দিই, এই যে এখানে যা আছে সকলে কি করতে হবে? যোগ করা লাগবে। এই পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা ঘর ফাঁকা রেখে যদি আমরা সাম টিপ দেই, অটোমেটিক এখানে অটো সাম হয়ে যাবে। এই যে সাম ইকুয়াল টু E6 ইজ টু E12, মানে E6 থেকে E12 পর্যন্ত যা লাগবে সব কি সাম হয়ে গেল। আর মাঝখানে যত চেঞ্জ করবো তত এসে পড়বে। এটাকে আমরা বলি অটো সাম। মানে আমি সাম বসে দিলে যে এটা হলো সাম। অথবা আমি যদি লিখতে চাই যে না সমান সমান, দেন সাম, দেন ব্র্যাকেট, দেন আই ক্যান সিলেক্ট আমি কোনটা কোনটা নিব, কোনটা থেকে কোন পর্যন্ত নিব, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার, দেন হয়ে গেল আমার সাম। আর যদি স্পেসিফিক করতে চাই তাহলে যে প্লাস এটা, প্লাস এটা, প্লাস এটা, প্লাস এটা, এইভাবে করে আমাকে দিতে হবে। ঠিক আছে, যেটা কি সময় ব্যয়বহুল। আর আমি টোটাল লেখা নিতে চাইলে সাম দিলে ওই বরাবর যা আছে সব সে কি নিয়ে যাবে। অথবা আপনি যদি চান যে আমি অল্প কিছু নেবো, সব নিব না, সমান সমান সাম ব্র্যাকেট, আমি প্রথম 3টা নিলাম, 3টা ব্র্যাকেট ক্লোজ, শুধু প্রথম 3টা আসবে। এই যে প্রথম 3টা যোগ করলে আসবে 40, এই যে সাম 40 40। দিস ইজ ভেরি ইজি, বাট খুবই কার্যকরী, অনেক কাজে লাগে আমাদের। সেই অটো সাম গুলো আমরা শিখে নিব। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের একটা ঘর এক্সট্রা সিলেক্ট করা লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা এক্সট্রা সিলেক্ট করতে হবে, অথবা এই ফাঁকা ঘরটা সিলেক্ট করে এখানে রেখে এই সাম টিপ দিলে কম্পিউটার বুঝে নেয় যে এইখান থেকে এই পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা করবে। এই যে এখন জিজ্ঞাসা করলো যে এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আপনি ইন্টার টিপ দিবেন। ঠিক আছে, আর যদি আপনি এরকম না করে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে একটা ঘর অতিরিক্ত রেখে সাম টিপ দেন, তাহলে সে আর আপনাকে জিজ্ঞাসা করবে না, সে বুঝেই নিবে যে আপনি ওই থেকে এই পর্যন্ত যোগফল নিচেরটাতে বসাতে চান। দেখেন কিছু জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করে নাই, সে কিন্তু সরাসরি অ্যান্সার বসাই দিচ্ছে। ঠিক আছে, আর যদি আপনি এইভাবে কোনো সিলেকশন না দিয়ে সরাসরি একটা ফাঁকা করে এরকম, মানে এরকম থাকা অবস্থায় একটা ফাঁকা করে গিয়ে আমি সাম টিপ দেই, সে আমার কাছ থেকে কি করবে? এই যে ক্রস চেক করতেছে যে এই থেকে এই পর্যন্ত আমি দিব কিনা। এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, অথবা যদি এটুকু নিতে চাই আমি এটুকু সিলেক্ট করে দিব, অথবা আমি পুরোটাই সিলেক্ট করে দিলাম। সে আমার কাছে কি এটা জিজ্ঞাসা করলো, দেন আমি ইন্টার দিয়ে দিলাম। ক্লিয়ার? তো সিলেক্ট করার সময় উপর থেকে একটা অতিরিক্ত ঘর যদি আমরা নেই, সেই ঘরে সে অটোমেটিক কি এটাকে নিয়ে নিবে। আবার এই সেম কাজটা কিন্তু আমি ডানেও করতে পারি। এখান থেকে নিয়ে এই যে এখানে একটা ঘর বেশি রাখলাম ফাঁকা, এখানে সাম টিপ দিব, সঙ্গে সঙ্গে সেই 3টের যোগফল এখানে বসে দিবে। উপরে নিচে করা যায়, ডানে বামেও
করা যাবে। সেম এখানে যে ফাঁকা ঘর রেখে আমি যদি ক্লিক করি, সে বামে দেখাবে, মানে সে ধরে নিবে বামে গুলোকে আপনি চাচ্ছেন। আপনি চাইলে বামে গুলো নিতে পারেন, অথবা অন্য জায়গা থেকেও সিলেক্ট করে দিতে পারেন যে এইগুলার যোগফল সে এখানে শো করবে। ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল। আপনি যেখান থেকে যেখানে দেখান সেখানে সেটাকে আউটপুট দেখাবে, যেখানে D16 টু D12, D6 থেকে D12 এর সাম এখানে আছে। ক্লিয়ার? তারপরে এই সামের ভিতরে হিউজ ফাংশন আছে, আমরা কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আলোচনা করব। ঠিক আছে, এই যে সামের ভিতরে এখানে অনেক ফাংশন, অনেক। এটা মোস্ট রিসেন্টলি দেখাইছে যে তুমি অল দেই এই ফাংশন দেখতে দেখতে আপনার মাথা ঘুরে পুরো যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এনিওয়ে মোস্ট ইউজ যেগুলো আমাদের লাগবে উইল ডিসকাস। আচ্ছা, এরপর হলো বেসিক ফরম্যাটিং। যে কোনো একটা এক্সেল ফাইল তৈরি করার পরে সেটাকে ফরম্যাটিং করতে হয়। ঠিক আছে, সো বেসিক ফরম্যাটিং মধ্যে প্রথম আমরা দেখবো ফন্ট। খুবই বেসিক কথা, এটা বেশি সময় নষ্ট করবো না, একটু দেখাই দিই। এই ফন্ট ইউ ক্যান সিলেক্ট ফ্রম হেয়ার, দেন ফন্ট সাইজ, তারপর হলো এই যে কালার, এটা ফন্টের কালার, মনে করেন আমি দিয়ে দিলাম গ্রিন, দেন এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিয়ে দিলাম লাইট ব্লু। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করতে পারবে নিজের ফন্ট কালার, এন্ড ইউ ক্যান চেঞ্জ দ্য বর্ডার অ্যাজ ওয়েল। এভাবে সিলেক্ট করে এই যে এখানে বর্ডার আছে হোম রিবনের ভিতরে, এই যে বর্ডার, এখানে গিয়ে আপনি এই যে অল বর্ডার দিতে পারবেন। আপনি চাইলে টোটালটাকে থিক বর্ডার দিতে পারবেন। এভাবে করে কি আপনাকে সাজাইতে হবে। দেন আমরা অটো টেবিল ফরম্যাটটাও দেখবো পরে। হ্যাঁ, দেন এগুলো আলোচনা করলাম। দেন হলো যে নাম্বার ফরম্যাট, আমরা নাম্বার ফরম্যাট আলোচনা করছি, যে নাম্বার ফরম্যাট এলো কারেন্সি। এরপর আমরা দেখি পার্সেন্টেজ ফরম্যাট, যে কোনো একটা ঘরকে সিলেক্ট করে আমরা এখান থেকে গিয়ে দেখি এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ 2 ডেসিমেল না 2 ডেসিমেল বেশি নিলে বেশি। তো এই ঘরে আমি যাই লিখবো সে কি পার্সেন্ট হিসাবে শো করবে। ঠিক আছে, এই যে 14, আমি 29 লিখলে 29। এভাবে করে যে কোনো ঘরকে আমি এখান থেকেও পার্সেন্টেজ সেট করা যায়, অথবা এখানে গিয়েও কি এই যে ফরম্যাট টেক্সটে গিয়ে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, স্পেশাল, আমরা আরো কিছু কাস্টমে আরো কিছু কাজ দেখবো আমরা। ঠিক আছে, এগুলো কি সেট করা যাবে। তারপর হলো মার্জ, সেন্টার, কম্বিনেশন। যে কোনো একটা মনে করেন আমি মাঝখানে এই সেলগুলো কি করব, মার্জ করব, সেলগুলোকে সিলেক্ট করে, এটা হলো যে মার্জ। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে, যে মার্জ এন্ড সেন্টার, মার্জ এন্ড অ্যাক্রস, মার্জ সেল, মার্জ আনমার্জ সেল, সামনে দেব মার্জ এন্ড সেন্টার, মানে এগুলো মার্জ হয়ে গেল। আবার আপনি যদি চান যে না এটাকে আমি আনমার্জ করব, দেন ইউ ক্যান আনমার্জ অ্যাজ ওয়েল। ঠিক আছে, আচ্ছা। তারপর হলো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা কি? র্যাপ টেক্সট হলো আমরা যখন অনেক সময় অনেক কিছু লিখতে থাকি, ফর এক্সাম্পল এখানে আমি লেখা শুরু করলাম, I will go to the PFT tomorrow and discuss about that. সেটা কি হলো, এই লেখাটা অনেক দূরে চলে গেল, অনেকগুলো সেলকে ওভার করে। আমি যদি চাই যে না এটা শুধু এই সেলের মধ্যেই নিচে নিচে থাকবে, তাহলে আমি কি করব, সেটাকে দিব এই যে র্যাপ টেক্সট। কি বলে এটাকে? র্যাপ টেক্সট। এই দিলাম, সেটা কি অন্য কোন সেলে সে আর এটা কি জায়গা দখল করলো না, একটা সেলের ভিতরে সে এসে পড়লো, এটাকে আমরা বলি র্যাপ টেক্সট। আমরা চাইলে এটাকে যদি একটু ছোট করে দেই, মানে বড় করে দেই, তাহলে সে অল্প জায়গায় এভাবে নিবে। এটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা অনেক সময় যে এখানে মনে করেন লিখতে থাকি। ঠিক আছে, এখন এটা পরে মনে করেন আরেকটা লাইন লেখা লাগবে, ফর এক্সাম্পল আরেকটা এসে দেখে এইখানে মনে করেন লিখি today we are discussing about Excel। এখন এখানে লিখছেন, হ্যাঁ, এখন চাচ্ছেন এরপরে আপনি আরেকটা লাইন লিখতে। ঠিক আছে, tomorrow will go for shopping। এটা সব লিখছি।
ঠিক আছে, এখন এই পরের লাইনটা, এই লাইনটা পরের সেলে কিভাবে নেবেন? এটা মানে অনেক আগে 2012 সালে আমি জানতাম না, 2012 সালে আমি জিনিসটা প্রথম শিখছি। সো এটাকে পরের লাইনে মানে একই সেলের ভিতরে পরের লাইনে থাকবে, সেটা হলো অল্টার ইন্টার। আপনি যদি অল্টার ইন্টার দেন তাহলে কি হবে, এইটাই কি পরের লাইনে এসে পড়বে। দুটো আলাদা আলাদা লাইন তৈরি হয়েছে, কিভাবে নেবেন? অল্টার ইন্টার, এক লাইন লিখে পরের লাইনে যেতে হলে অল্টার ইন্টার। আবার যদি অল্টার ইন্টার দেই, ফাইন, আবার অল্টার দিলে হাউ আর ইউ ডুইং টুডে। স্যার শিফট এন্টারও সেম ফাংশন হয় না স্যার? কি? স্যার এই যেই ফাংশনটা কেবল বললেন স্যার, শিফট এন্টারেও তো মনে হয় এটা হয় স্যার। না, শিফট ইন্টার হবে না। শিফট ইন্টার হয় আপনার ইসে, ওই যে এআই তে, এআই এর ভিতরে পরের লাইনে লেখার জন্য শিফট ইন্টার দিতে হয়। হোয়াটসঅ্যাপে পরের লাইনে লেখার জন্য হোয়াটসঅ্যাপে মেবি শিফট ইন্টার, না হোয়াটসঅ্যাপে অল্টার ইন্টার দিতে হয়। ঠিক আছে, আর এআই যে চ্যাট জিপিটি আছে সেখানে পরের লাইনে যাওয়ার জন্য শিফট ইন্টার দিতে হয়। এবং জেমিনি তো সেম, ডিপসিকও সেম, সেম সেলের ভিতরে পরের লাইন লেখার জন্য শিফট ইন্টার দিতে হয়। আর এক্সেলে পরের লাইন লেখার জন্য হোয়াটসঅ্যাপের মতো অল্টার ইন্টার দিতে হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো আমরা এটা, ওয়ালাইকুম আসসালাম। স্যার সালমান বলছিলাম। হ্যাঁ জি বলেন। স্যার ওই যে যেই লাইনটা নিচেটা বড় হয়ে যাচ্ছে স্যার, ওই যে 4 নাম্বারটা, একটু এক্সেলটা অন করলে ভালো হতো। হ্যাঁ করলাম। এই যে স্যার 4 নাম্বারটা আমি তো ওই যে উপরে লিখতেছি না, টুডে আর ডিসকাসিং, এখন আমি চাচ্ছি এটারে ফ্রিজ রেখে মানে নিচেরটা যেন বড় না হয় স্যার। এই 28 জুলাইয়ের এই লাইনটা ওই বাকি লাইনগুলোর মতো রাখতে স্যার। মানে টোটাল জিটাই তো বড় প্রলং হয়ে যাচ্ছে না, ডানে চলে যাচ্ছে। বড় তো আমি করছি, বড় হবে না, একা একা বড় হবে না, বড় তো যে আমি টেনে টেনে করছি। না না স্যার, মানে উপরেরটা আমি বড় রাখতে চাচ্ছি, কিন্তু ওই যে 4 নাম্বারটা একই সাইজ রাখতে চাচ্ছি, সেলগুলো সব। সেটার জন্য আপনাকে তখন মার্কস করা লাগবে। মনে করেন আমি যদি চাই যে এটা আগে যেরকম ছিল এরকমই থাকবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই এই লেখাগুলো এটা একটু বড় বড় হবে। হবে, হ্যাঁ হ্যাঁ, then we should do March, এই যে এখানে, হ্যাঁ মার্চ সেল। আচ্ছা। আমরা যখন এরকম লাগে তখন আমরা এই স্যার কাজটা এটাই করি। এটাই 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 জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, তখন আমরা করি কি, ওই সেলগুলোকে মার্চ করে দেই, যতগুলা টেক্সট এখানে আছে অতটুকু আমরা বড় করে দিয়ে ছেড়ে দিই। হ্যাঁ, তখন হবে কি, ওইটা শুধু এইখানে আপনি জ্বালাবেন এখানেই থাকবে, বা নিচের এগুলো চেঞ্জ হবে না। জি ক্লিয়ার? স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, দেন উই ক্যান গো টু দ্য নেক্সট পয়েন্ট। র্যাপিড গেল, এবার হলো কন্ডিশনাল ফরম্যাটিং। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক কাজের। ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাটিংটার জন্য আমরা কিছু কাজ করব। প্রথমে আমরা এটাকে এগুলো ডিলিট করে দিই, শুধু একটা রাখবো। এটা unmarked, এখানে দিলাম সিরিয়াল নাম্বার, then name, then number, then amount, then date, then genus. Okay, আমি পরে চেঞ্জ করবো, জাস্ট বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, সো এখন আমি করব কি, এটাকে ফরম্যাট টেবিলে নিয়ে গেলাম, ফরম্যাট অ্যাজ টেবিল। ফরম্যাট টেবিলে যাওয়ার সময় এখানে সিলেক্ট করে দিব মাই টেবিল হ্যাজ হেডার্স। এই যে আমার হেডার্স আছে না, হেডার্স, যেহেতু হেডার্স আছে এই জন্য সিলেক্ট করে দিব, হেডার্স না থাকলে সিলেক্ট করবেন না। ওকে, এটা টেবিল ফর্ম হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমি চাই, ফর এক্সাম্পল এখানে লিখলাম 50,000, এরপর লিখলাম 20,000, এরপর লিখলাম 5,000, এরপর লিখলাম 25,000,
আপাতত এইটুকুই থাক, যত বেশি বড় হবে আমার তত বেশি কষ্ট হবে। ডিলিট শিট রোস, এগুলো অল ডিলিট। আচ্ছা, এইটুকুর ভিতরে আমরা দেখি। হ্যাঁ, সো 50, 20, 5, 25 সবগুলো সেম ফরম্যাটিং হলে ভালো হতো না? ফরম্যাটিং, ইমিডিয়েটলি ফরম্যাটিং কপি করার জন্য সহজ উপায় হলো এটাকে এই যে ফরম্যাট পেইন্টারে টানতে দিলে সব সেম ফরম্যাট হয়ে যাবে। ওকে, দেন ফরম্যাট পেইন্টার, সেম ফরম্যাট, ফরম্যাট পেইন্টার, সেম ফরম্যাট, ফরম্যাট পেইন্টার, সেম ফরম্যাট, ফরম্যাট পেইন্টার, সেম ফরম্যাট, ফরম্যাট পেইন্টার, সেম ফরম্যাট। নাও লুকস গুড, সব সেম। ওকে, তাহলে 5, 20, সরি 50, 20, 5, 25, রাইট? আমরা এখন কি করব, এটাকে গিয়ে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে যাব, দেন আমরা দেখব এই যে গ্রেডিয়েন্ট ফিল, এখানে অটোমেটিক ফিল আছে, দেখেন সঙ্গে সঙ্গে আউটপুট দেখাচ্ছে, বার দেখাচ্ছে না, যেটা 50,000 বেশি, যেটা কম 5,000 একবারে কম। আবার যদি এই কালার দেই তাহলে এই কালার, যদি এরকম বার দেই, ঠিক আছে? আপনারা দেখবেন অনেক সময় খেলার সময় দেখবেন যে দলের রান বেশি, যার রান বেশি তার নামে বেশি এরকম দেখায়, খেয়াল করছেন আপনারা? আমরা এইভাবে কি করতে পারবো, মানে ফরম্যাটিং মানে ওই সেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে ফরম্যাটিং হবে অটোমেটিক, এইভাবে করতে পারি। অথবা আমরা চাইলে কালার স্কেল করতে পারি, কিরকম, এই যে এইভাবে, যেটা সবচেয়ে বেশি সেটা গ্রিন কালার, যেটা সবচেয়ে কম সেটা রেড কালার। আবার রিভার্স করতে পারি, যেটা সবচেয়ে কম সেটা গ্রিন কালার, যেটা সবচেয়ে বেশি সেটা রেড কালার। আমরা চাইলে কালার চেঞ্জও করতে পারবো, আবার ইয়েলো, ব্লু। আবার আমরা যদি চাই মোর রুলসে গিয়ে এই কালার আমরা কি চেঞ্জ করে দিতে পারবো। মনে করেন আমরা দিলাম গ্রিন অ্যান্ড অরেঞ্জ, অরেঞ্জটা ভালো লাগতেছে না, ব্লু দেই। হ্যাঁ, এই যে এভাবে দিলে এই দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। সো অ্যাকর্ডিংলি উই ক্যান ডু দ্যাট। আরো অনেকগুলো অপশন আছে ফরম্যাটিং সেলের মধ্যে, মানে কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে। এটা গেল, দেন আইকন, আমরা চাইলে আইকন সেট করতে হবে, যেটা সবচেয়ে বেশি দেখেন ওটাকে, আচ্ছা একটু একটু বড় করে দেখেন, দেখেন যেটা বেশি সেটাও উপর দিয়ে দেখাইলো, আর যেটা কম সেটা নিচের দিকে দেখাইলো, আর যে দুটো মোটামুটি মাঝামাঝি দিকে আছে সেটা কি হরিজন্টাল দেখাইলো। আবার চাইলে এই যে সিগন্যাল দিতে পারি, যেটা বেশি সেটা গ্রিন, যেটা মাঝামাঝি সেটা ইয়েলো, যেটা কম সেটা রেড। চাইলে উল্টাও করা যাবে, এইভাবে দেওয়া যাবে, এইভাবে দেওয়া যাবে, এইভাবে দেওয়া যাবে, এইভাবে দেওয়া যাবে, ঠিক আছে? এরকম ফ্ল্যাগ দেওয়া যাবে, এরকম কোশ্চেন ক্রস এইভাবে দেওয়া যাবে। আবার চাইলে এন্টিনা দেওয়া, যে টাওয়ার হিসেবে দেওয়া যাবে, সিগন্যাল দেখি না আমরা মোবাইলের টাওয়ারে, সেভাবে দেওয়া যাবে, যেটা বেশি সেটা বেশি, যেটা কম সেটা কম টাওয়ার দেখাবে। আবার এইভাবে দেওয়া যাবে, আবার চাইলে এইভাবে পূরণ করা যায়, যে রেটিং দেখি আমরা রেটিং এর মতো করে, আবার এগুলো চার কোণে বক্স করে করে দেওয়া যাবে। আরো অনেক ধরনের রুলস তৈরি করা যাবে। আসেন আমরা দেখি আরো কিছু রুলস। ফর এক্সাম্পল আমাদের সিলেক্ট করে দেই, the format only says that contain set value between 1000 থেকে 25,000 মধ্যে, তাহলে সেটার ফরম্যাট হবে, আমি এখন যেটা সেট করে দেবো সেরকম ফরম্যাট, বর্ডার দিয়ে দিলাম একটা, মনে করেন ব্লু গ্রিন কালার বর্ডার আসবে, দেন ফিল কালার দিয়ে দিলাম মনে করেন ব্লু কালার, ফল কালার দিয়ে দিলাম মনে করেন বোল্ড এন্ড ইটালিক, দেন ওকে। আমার কন্ডিশনটা কি ছিল, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, মানে ফরম্যাটটাকে করবে যেই সেলগুলোর মধ্যে ভ্যালু কন্টেন্ট থাকবে বিটুইন 20,000 টু 25,000, তাহলে সে এরকম হয়ে যাবে। দেখি আমরা কি আসে, ওকে দেখেন তো 20 থেকে 25-এর মধ্যে যেটা আছে সেটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আর বাকি দুটোর ভ্যালু কি ওরকমই আছে। সো এখন যদি আমরা এডিট করতে চাই তাহলে ম্যানেজ রুলস, দেন এইখানে গিয়ে এডিট। এখন যদি চেঞ্জ করে দেই যে না বিটুইন না, আমি করব কি
লেস দেন, ঠিক আছে? তাহলে আমরা সেট করলাম যে ফর্মেট ভ্যালু লেস দেন 25,000, মানে 25,000-এর নিচে যেগুলো হবে সেইগুলোর ভ্যালু থাকবে এরকম। আমি এখানে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি অ্যাজ পার মাই ইচ্ছা। ফন্ট কালার করে দিলাম রেড, ফিল কালার করে দিলাম অরেঞ্জ। ওকে, সো 25,000-এর নিচে 20 আর 5 যদি 25,000-এর 20,000, হ্যাঁ। সো ফরম্যাট দিলাম ফিল কালার লাইট গ্রিন, ফন্ট গ্রিন, হয়ে গেল। 20-এর উপরে 25, 50 গ্রিন, আর 25-এর নিচে আমি 2,000 করে দেই, সঙ্গে সঙ্গে এটা রেড হয়ে গেল। এটাকে যদি আমি এটাকে সঙ্গে গ্রিন হয়ে গেল। মানে এইভাবে আপনি যখনই যেই ভ্যালু দেন না কেন ওই ভ্যালু অনুপাতে সেই ফরম্যাটিংটা অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি কন্ডিশনাল ফরম্যাটিং, মানে এখানে যে কন্ডিশন আপনি সেট করে দিলেন সেই অনুপাতে ফরম্যাটিং হবে। এখানে আরো অনেক ধরনের ফরম্যাটিং অপশন আছে, অনেক মিনস অনেক। এই যে এটা একটা, এবার হলো ফিল আপ, ফরম্যাট বটম এন্ড র্যাঙ্ক ভ্যালু, বটম র্যাঙ্ক গুলা, টপ র্যাঙ্ক গুলা, ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু। আপনি 10টা লিখলেন, তার মধ্যে যেটা শুধু ইউনিক থাকবে সেটাকে আলাদা শো করবে। অথবা আপনি এখানে কোনো ফর্মুলা লিখে দিবেন, সেই ফর্মুলা যদি এখানে মিট করে তাহলে ফরম্যাটিংটা চেঞ্জ হবে, ফর্মুলা মিট না করলে চেঞ্জ হবে না। আবার এই যে সেল ভ্যালু, এখানে অনেকগুলো অপশন আছে। বিটুইন, নট বিটুইন, মানে এমন একটা ভ্যালু দিলেন যেটা এর মাঝখানে পড়ে না, সেটাকে সে ফরম্যাট করবে। আবার এমন ভ্যালু দিলেন এর মাঝখানে পড়ে, সেটাকে সে ফরম্যাট করবে। আবার ইকুয়াল টু, আপনি চাইলে নির্দিষ্ট ভ্যালু দিতে পারেন যে এর সমান সমান যেগুলো হবে সেটা ফরম্যাট করবে। নট ইকুয়াল টু, এই সমান সমান যেটা না সেটাকে সে ফরম্যাট করবে, ঠিক আছে? আবার গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, এরকম অনেক ভাবে কি ফরম্যাটিং করে দেওয়া যাবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের অ্যাপ টেস্ট গুলো, কন্ডিশনাল ফরম্যাটিং গুলো। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট সাম অ্যাডস রেঞ্জ অফ নাম্বারস। আচ্ছা, সাম তো আমরা অলরেডি করছি, এবার আমরা দেখবো অ্যাভারেজ। হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে এখানে যে নাম্বার গুলো আছে টোটাল 50, 70, 1 লাখ, আর এখানে আছে 2,000, 1,02,000। এটাকে আমরা কি করব? অ্যাভারেজ করবো, যে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, এগুলো আমরা এখন দেখবো। তো সাম অলরেডি আমরা দেখে ফেলছি, নাও উইল ডিসকাস অ্যাবাউট অ্যাভারেজ। এই যে অ্যাভারেজে এখানে, আচ্ছা এটা অ্যাভারেজ এখানে, এখান থেকে দেখে আমরা অ্যাভারেজ, অ্যাভারেজের পরে যে অ্যাভারেজ এই ফর্মুলা লেখা থাকবে। এরপর আমাকে ওই সেলগুলোকে সিলেক্ট করে দিতে হবে, যে এই 4টা সেলের টোটাল নাম্বার নিয়ে সেটাকে নাম্বার অফ সেল দিয়ে ভাগ করবে। অ্যাভারেজ মানে কি? এই সবগুলোর যোগফল আর 1, 2, 3, 4, 4 দিয়ে ভাগ, ঠিক আছে? আমরা দেখি সবগুলোর যোগফল কি আসে। sum and divided by 4 হলো না 25,500। সো জাস্ট উই ক্যান টেক অ্যাভারেজ ফর্মুলা। এখন আমরা চাইলে দিতে পারি মিনিমাম বা ম্যাক্সিমাম। ম্যাক্স, ম্যাক্স ফর্মুলা দিয়ে আমরা সিলেক্ট করলাম। এগুলোর ভিতরে সবচেয়ে বড় ফর্মুলা, বড় নাম্বার যেটা, সেটাকে সেখানে প্রকাশ করবে। এরপর আমরা নিতে পারি মিনিমাম। এখন 4টা দেখে আপনার কাছে বিষয়টা সহজ মনে হচ্ছে, যখন এখানে 100, 200, 500 নাম্বার থাকবে, তার ভিতর থেকে সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা বের করা কি কঠিন। এই কারণে উই ইউজ ফর্মুলা, যেখানে টোটাল কোনটা সবচেয়ে হাইয়েস্ট আর কোনটা সবচেয়ে লোয়েস্ট। এরপর আমরা দেখব কাউন্ট, কাউন্ট নাম্বারস। এখানে টোটাল কয়টা নাম্বার আছে সেখানে কি করবে? কাউন্ট করে দেখাবে। সেখানে কয়টা নাম্বার আছে? 4টা। তাহলে আমরা অ্যাভারেজ পাইলাম 25,500, ম্যাক্সিমাম পাইলাম 50,000, মিনিমাম পাইলাম 20,000,
আর টোটাল নাম্বার অফ নাম্বার এখানে কয়টা আছে? 4টা। দিস অল আর বাই ফর্মুলা। এই পার্টে কার কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কাউন্ট করলাম নাম্বারস, বাট অনেক সময় আমাদের নাম্বার থাকে না, বাট কাউন্ট করা লাগে। যেমন এখানে মনে করেন মুরসালিন, এরপর হলো দীপু ভাই, এরকম মনে করেন কার নাম দিব? আচ্ছা, আমাদের নতুন সদস্য সালমান, এবং মনে করেন অজয়। ঠিক আছে, এখন এইখানে কয়টা আছে এটা আমি কিভাবে গুনবো? হাতে কলমে, অথবা নাম্বার ফর্মুলা দিলে হয় কিনা আমরা দেখি। যে কাউন্ট নাম্বার সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম, হইল না। কি এটা? এখানে দিছি 4টা, সে দেখাইলো, ওকে, বাট এখানে আমি ফর্মুলা দিলাম, এখানে যে 4টা সে কিন্তু এখানে দেখাচ্ছে না। খেয়াল করছেন? কারণ হলো দিস ফর্মুলা টু কাউন্ট অনলি দ্য নাম্বারস, আর এইগুলো নাম্বারস না, এগুলো আছে কি? টেক্সট। সো এই ফর্মুলা দিয়ে টেক্সটকে কাউন্ট করা যায় না। এখন আমরা অনেক সময় যখন ফলো আপ শিট তৈরি করি বা এক্সেল ফাইলে ডিএনএ তৈরি করি, সেখানে আমরা দেখতে চাই যে একসঙ্গে কতগুলো স্টাইল আছে, নাম্বার অফ স্টাইল আমরা দেখতে চাই, একসঙ্গে 50, 100, 200 স্টাইল থাকে। তো সেটাকে আমি তাহলে কিভাবে কাউন্ট করব? সেটাই কাউন্টের উপায় হলো এখানে ফর্মুলা কাউন্ট এ। যদি আমরা কাউন্ট এ লিখে দিই, তাহলে সে কি করবে? টেক্সটকে সে কাউন্ট করবে। দেখি আমার হয় কিনা। ক্লিয়ার হইল? সো তাহলে টেক্সট কাউন্ট করার জন্য কি লিখবো? কাউন্ট এ। ক্লিয়ার? আচ্ছা, সো টেক্সটের জন্য আমরা লিখবো কাউন্ট এ, নাম্বারের জন্য লিখবো শুধু কাউন্ট। এখন আমরা অনেক সময় অনেক ইনপুট দেওয়ার পরে মাঝখানে কয়টা ব্ল্যাঙ্ক আছে সেটা দেখতে চাই। সেটার জন্য অপশন হলো কাউন্ট ব্ল্যাঙ্ক। যদি আমরা লিখি কাউন্ট ব্ল্যাঙ্ক, এই যেখানে আসবে, দেন আমি সিলেক্ট করে দিলাম, দেন ক্লোজ, দেন এন্টার। দেখেন এখানে 4টার ভিতরে 2টা ঘর ফাঁকা না? এরকম যদি শত শত হাজার হাজার ঘর থাকে, তার মধ্যে যদি ফাঁকা থাকে, আপনি এই ফর্মুলা লিখে দিলে কি সে ভিতর থেকে ফাঁকা ঘর কয়টা আছে সে আপনাকে শো করবে। সো দ্যাট আপনি বুঝতে পারেন যে এতগুলা অর্ডার, এতগুলো নাম্বারের মধ্যে মাঝখানে এতগুলা এন্ট্রি আপনার এখনো দেওয়া হয় নাই। হইতে পারে না যে 200 অর্ডার আপনার হাতে আছে, তার ভিতরে 160টার বুকিং দেওয়া হয়েছে, বাকি 40টা ঘরের বুকিং এর জায়গা কি ফাঁকা। দ্যাট মিনস আপনি সহজেই এই ফর্মুলা দিয়ে কাউন্ট করতে পারবেন আপনার কয়টা স্টাইলের বুকিং দেওয়া বাকি আছে, সামথিং লাইক দ্যাট। ক্লিয়ার? ওকে, এরপর আমরা ডিসকাশন করব। কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার এই যে কাউন্ট এ দিয়ে স্যার লেখাগুলো কাউন্ট হইলো, এখন স্যার মনে করেন যে একই স্টাইলের আমার কয়েকটা লাইন আছে, তখন কি স্যার ওইগুলাকে ওরা আলাদা হিসাবে কাউন্ট করবে নাকি সেম কাউন্ট করবে? বুঝি নাই। মানে স্যার হচ্ছে মনে করেন মোরসালিন আপনার নাম লেখাই 3টা রো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 3টাকে 3টা কাউন্ট করবে। এটা ইউনিক কাউন্ট করবে না, এখানে টোটাল যতগুলা সেল আছে ততগুলা কাউন্ট করবে। স্যার এই ডুপ্লিকেট গুলাকে সিঙ্গেল কাউন্ট করা টাইপের কোন সিস্টেম আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য আপনাকে ডুপ্লিকেট আলাদা করে ফেলতে হবে। ইউনিক ডুপ্লিকেট দিয়ে আলাদা করে ওটার জন্য লম্বা ফর্মুলা লেখা লাগবে। ঠিক আছে, পরে এক সময় মনে করেন আমি আপনাকে ফর্মুলা পুরো লিখে দিয়ে দেবো। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে দেয়ার ইজ অপশন কল ডুপ্লিকেট, ডাটাতে থাকবে এটা, এই যে রিমুভ ডুপ্লিকেট। এইখান থেকে অটোমেটিক সে ডুপ্লিকেট গুলা রিমুভ করবে। এটা আলাদা একটা সেলে নিয়ে যাবেন আরেকটা কলামে, সেখান থেকে ডুপ্লিকেট গুলাকে রিমুভ করার পরে তারপর টোটাল কয়টা আছে আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। ওকে? জি স্যার। অনেক সময় হয় কি যে একই সঙ্গে মনে করেন 20 জনের নাম এন্ট্রি আছে, বাট 20 জনের মধ্যে 5 জনের নাম আপনি একজনের নাম 5 বার লিখে ফেলছেন, তখন সেটাকে এখান থেকে করবেন কি, এটাকে সিলেক্ট করে আলাদা জায়গায় নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি যে রিমুভ ডুপ্লিকেট দিবেন। আচ্ছা, এটা সিলেক্টের বাইরে আছে, এই জন্য ওটা দেখাচ্ছে না। এই যে এটা দিলেন, দেন এই যে রিমুভ ডুপ্লিকেট, তখন সে করবে কি, যেই নামগুলা একাধিকবার আছে সেইগুলাকে সে ডিলিট করে ফেলবে,
ডিলিট করে সে শুধু অ্যাকচুয়াল যে নামগুলা যেগুলো একবার আছে সেটাকে সে শো করবে। তারপর সেখানে আপনি এই ফর্মুলা ইউজ করবেন কাউন্টে, তারপর রেঞ্জ দিয়ে দিবেন, তাহলে সে টোটাল কয়টা নাম ওখানে আছে সেটা শো করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে, নাই। আচ্ছা, এরপর আমরা যাব ম্যাক্স মিন দেখাই ফেলছি, লোয়েস্ট হাইয়েস্ট এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব ইফ। ইফ দেখবো, হ্যাঁ। ইফ বারবার আমার দেখে সময় নষ্ট না হয়, ঠিক আছে? সো মনে করেন এখানে সেট করা হইলো যে কোন একটা প্রোডাক্টের মূল্য যদি 1000 টাকার বেশি হয় তাহলে সেখানে কি ডিসকাউন্ট হবে, আর যদি 1000 টাকার কম হয় তাহলে ডিসকাউন্ট হবে না। সো এটা মনে করেন আমার প্রোডাক্টের মূল্য 1200 টাকা। সো এখানে লেখা আছে এলিজিবল ফর ডিসকাউন্ট। এখন যদি এটাকে আমি করে দিই 900 টাকা তাহলে হয়ে গেল নো ডিসকাউন্ট। এটা আমি কিভাবে করলাম? এই যে এখানে গিয়ে আমরা লিখবো ইফ D4 মানে সেল রেফারেন্স মোর দেন 1000, যদি সরি গ্রেটার দেন 1000, যদি 1000 এর উপরে হয় তাহলে সে কি ডিসকাউন্ট হবে। এখন যদি আবার এটা মনে করেন শুধু সমান সমান 1000 হয় তাহলে কিন্তু হবে না। দেখছেন হয় না? যে এই জন্য আমরা চাইলে আবার এখানে করে দিতে পারি সমান সমান এন্ড গ্রেটার দেন একসঙ্গে, তাহলে সমান সমান হলেও ডিসকাউন্ট হবে। এই যে দেখছেন হয়েছে যে গ্রেটার দেন এন্ড সমান সমান 1000, মানে 1000 হইলেও কি এখন ডিসকাউন্ট হচ্ছে, মানে 1000 বা 1000 এর বেশি হলে এখানে লেখা আসবে এলিজিবল ফর ডিসকাউন্ট। আর যদি এর বেশি না হয় বা এর চেয়ে কম হয় তাহলে অটোমেটিক্যালি লেখা আসবে নো ডিসকাউন্ট। মানে ইফ এর পরে আপনি যে ফর্মুলাটা লিখবেন সেটা হলে এইখানে যে দেওয়ার পরে যেটা আসবে সেটা শো করবে, আর যদি না হয় তাহলে সে অল্টারনেটিভটা শো করবে। ক্লিয়ার আপনার ইফেক্টটা? নাকি আরো দুটো এক্সাম্পল দেখতে চান? স্যার আরো দুটি এক্সাম্পল যদি দেখাতেন ইফের। ওকে, মনে করেন 5, 10, 15। আচ্ছা, একটা দিলে বারবার লেখা দরকার নেই। সমান সমান এক্সেলে যে কোনো লেখার সময় আগে সমান সমান লিখতে হবে ফর্মুলা লেখার জন্য। ইফ D13 greater than 7, তাহলে হবে if true ওকে, তাহলে হবে নট ওকে। ঠিক আছে, দেন আমি কি লিখছিলাম? যদি 7-এর বেশি হয় তাহলে ওকে হবে, আর 7-এর বেশি না হলে কি নট ওকে হবে। সো 5 হয় না, এখন যদি আমি 8 লিখি লেখা আসছে ওকে। মানে এইভাবে করে আপনি কি সেট করে দিতে পারেন আপনার যা দরকার। আমি জাস্ট আপনাকে ওয়েটা বলে দিচ্ছি যে ইফ D13 মানে এই সেলটা গ্রেটার দেন 7 7-এর বেশি হয় তাহলে ওকে, আর 7-এর বেশি না হলে কি নট ওকে। এখন যদি এটা আপনি উল্টায় দেন যে গ্রেটার দেন না দিয়ে লেস দেন, ঠিক আছে, যে ইফ D7 ইজ লেস দেন 7 তাহলে ওকে, আদারওয়াইজ নট ওকে। এখন যদি আপনি লেখেন 3 তাহলে ওকে দেখাবে, কারণ এটা কি এখন 7-এর নিচে। এইভাবে করে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, সরাসরি নাম্বার দিতে পারেন যে এটা যদি এটা সমান হয় তাহলে ওকে, এটা সমান না হলে নট ওকে। ঠিক আছে, আপনি টিএ মনে করেন ডেট বসাইলেন, কারণ আপনার টার্গেট ডেট যদি আজকের দিন হয় বা এর আগে হয় আপনার কন্ডাক্টেড ডেট তাহলে কি টিএনএ ওকে, আর যদি আজকের বা আগের দিনের ডেট না হয় পরের দিনের অন্য কোনো ডেট হয় তাহলে কি দ্যাট টাস্ক ইজ ফেইলড। ক্লিয়ার? এইভাবে করে আপনি সেট করতে পারবেন। আবার কোয়ান্টিটি ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া যাবে যে বুকিং কোয়ান্টিটি যদি 5000-এর নিচে হয় তাহলে তুমি এত % ওয়েট ধরবা, যদি 5000-এর উপরে হয় তাহলে এত % ওয়েট অ্যাড করবা। এইভাবে করে আপনারা ইফ এর ফর্মুলা অ্যাড করবেন। এক্সেল এর জন্য ইফ এর ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বাকি আপনি এক্সপেরিমেন্ট করবেন বাসায়, যদি কোনো
কোনো কোশ্চেন হয় ইউ ক্যান কাম ব্যাক টু মি। আচ্ছা, এরপর আমরা দেখবো ইফ এর এন্ড অর দুইটা ফাংশন আছে। আমরা এখানে কি করলাম, শুধু ইফ। এখন একটা আছে ইফ এন্ড, আর একটা আছে ইফ অর। ইফ এন্ড এর মানে হলো যদি এইটা এবং এইটা দুইটাই সমান হয়, মানে ফর্মুলার সাথে মিলে ইফ, তাহলে আমি যেটা দেখাইলাম সেটা হবে। আর ইফ অর এর মানে হলো যদি এইটা অথবা এইটা দুইটার যে কোনো একটা যদি রাইট হয়, তাহলে আমি ফর্মুলা যা লিখলাম সেটা শেষও করবে। আর যদি ফর্মুলা যে হয় তাহলে এটা আসবে, ফর্মুলা যে না হলে অন্যটা শো করবে। আমরা দেখি ব্যবহার, হ্যাঁ, এন্ড এর। যেমন এখানে ফর্মুলা লিখছি ইফ এন্ড C5 ইকুয়াল টু কটন and D5 equal to blue, তাহলে কি হবে, স্পেশাল হ্যান্ডলিং। যদি এটা কটন হয় এবং ব্লু কালারের হয় তাহলে এটা স্পেশালি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ব্লু না দিয়ে হোয়াইট লিখলে ভালো হতো, হোয়াইট কালার হলে আমার একটু বেশি কেয়ার নেই, ঠিক আছে। তাহলে কি হবে, স্পেশাল হ্যান্ডলিং হবে যদি কটন হয় আর হোয়াইট কালার হয়, তাহলে স্পেশাল হ্যান্ডলিং। আর যদি এটা সমান সমান না হয় তাহলে লেখা আসবে স্ট্যান্ডার্ড, মানে রেগুলার বেসিসে সে নিজের মতো করে হ্যান্ডেল করবে। আচ্ছা দেখেন, কটন আর ব্লু স্ট্যান্ডার্ড, আমি তো করে দেই কটন অ্যান্ড হোয়াইট, তাহলে হয়ে গেল কি স্পেশাল হ্যান্ডলিং। আর আমি যদি লিখি পলিস্টার, তাহলে কি স্ট্যান্ডার্ড হলো, কারণ এটা কটন আর হোয়াইট দুইটা ক্রাইটেরিয়া সে মিট করতে, এন্ড এর ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে, আদারওয়াইজ সে আমার ফর্মুলাকে ট্রু হিসাবে দেখাবে না। মানে হলো এটা যদি কটন এন্ড হোয়াইট হুবহু দুইটাই হয় তাহলে সে স্পেশাল হ্যান্ডলিং শো করবে, আদারওয়াইজ সে ফলস যেটা দিয়েছি স্ট্যান্ডার্ডটা সেটাই শো করবে। ক্লিয়ার? আবার দেখেন অরের ক্ষেত্রে হলো যে কোনো একটা হইলেই হবে, ঠিক আছে। যেমন কি লিখলাম, কটন এবং এটা হোয়াইট করে দেই, ব্লু কালারটা না লিখে হোয়াইট লেখাটাই সুন্দর হবে, ঠিক আছে। কটন অথবা হোয়াইট দুইটার যে কোনো একটা হইলেই কি সেটাকে স্পেশাল হ্যান্ডলিং লাগবে। দেখুন এখানে এখন লিখছি আমি কি পলি এবং ব্ল্যাক, যদি আমি এটাকে কটন করে দেই তাহলে স্পেশাল হ্যান্ডলিং, যদি এটাকে মনে করেন ব্ল্যাকই থাকে। এখন যদি এটাকে আমি আবার নাইলন করে দেই তাহলে আবার স্ট্যান্ডার্ড, আবার যদি হোয়াইট করে দেই তাহলে স্পেশাল হ্যান্ডলিং। বুঝতে পারছেন? এখানে দুইটাই মিট করতে হবে এন্ড এর ক্ষেত্রে, আর অরের ক্ষেত্রে দুইটার যে কোনো একটা মিট করলেই আমার কি ক্রাইটেরিয়া ফুলফিলড। এই পরে কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, গুড। বাট তারপর স্যার এটা মনে রাখা একটু কষ্ট হয়ে যাবে, হয়তো ভুলে না যাব। না না, এটা সহজ। কিভাবে মনে রাখবেন, দেখেন ইফ এন্ড মানে কি, মনে করেন আমি এবং আপনি দুজনেই খাবো, ঠিক আছে। এর মানে কি আমি আপনি দুজনেই খাবো। আর আমি যদি বলি যেখানে একটা খাবার আছে আমি অথবা তুমি খাবো, এর মানে হলো and আপনি খাবেন অথবা অথবা আমি খাবো, আমি হ্যাঁ, and আর or ইউজ করতে হবে না? রাইট, ঠিক আছে। Right. যে হুম, ইফ এন্ড আর ইফ অর, ইফ এন্ড যদি থাকে তার মানে দুজনেই, মানে দুজনের ক্রাইটেরিয়াটি ফুলফিল করতে হবে। আর যদি ইফ অর থাকে তাহলে দুজনের মধ্যে একজনের ক্রাইটেরিয়া ফুলফিল হইলেই আমার কাজ হয়ে যাবে। ক্লিয়ার? Yes, স্যার। গুড। মেইন পারপাস হলো এইভাবে যে কাজ করা যায় আগে সেটা জানা, ইফ এর মাধ্যমে কি করা যাবে, ইফ এন্ড এর মাধ্যমে কি করা যাবে, ইফ অর এর মাধ্যমে কি করা যাবে। দেন আপনার যখন এইসব পারপাস সামনে আসবে তখন ব্যবহার করবেন। প্রবলেম হইলে আমি আছি, আরো অনেক ধরনের ইউটিউব আছে, এআই আছে, আরো অনেক ভাবে নেওয়া যায়। কিন্তু আমাদের মেইন পারপাস হলো আগে জানা যে কি কি কাজ করা যায় আর কি কি কাজ করা যায় না, ঠিক আছে। সো ইফ এন্ড ইফ অর, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, নাই। এরপর আমরা ডিসকাস করব লেফট, মিডল এন্ড রাইট। এটার কাজ কি? এটার কাজ হলো
যদি মাঝখানে কোনো এক জায়গায় কোনো টেক্সট থাকে and সেটার লেফট সাইড থেকে আপনার নেওয়া দরকার। অনেক সময় হয় না যে একসঙ্গে অনেকগুলো একটা বিশাল বড় রেফারেন্স নাম্বার, ঠিক আছে, যেমন আমরা দেখি অনেক রেফারেন্স কোড নাম্বার থাকে, অনেকগুলো নাম্বার। আমি জানি প্রথম 3টা ডিজিট আমার দরকার, বাকিগুলো আমার দরকার নাই, সেই ক্ষেত্রে আমি ফর্মুলা লিখবো লেফট, মানে বাম দিকে লেফট, LEFT। কোন সেলের? D7, এই যে D7 এই সেলের নাম। এখন ডি সেল থেকে লেফট থেকে কয়টা ডিজিট আমার লাগবে? 3। কয়টা? 3। চলো আমরা আবার লিখি, সমান সমান লেফট, দেন হলো সেল রেফারেন্স, দেন আমি যদি 3টা নিই তাহলে 3টা, 2টা নিলে 2টা, এই যে 2টা নিছি, এই যে শুধু FA আসছে। যদি আমি 3 নেই তাহলে কি আসবে? FAB পুরোটাই আসবে। যদি 4 নেই তাহলে পরে হাইফেন শো আসবে। যদি 7 নেই তাহলে একেবারে FAB 1 2 3 এই পর্যন্ত আসবে, ঠিক আছে। মানে এখানে আমি যতটা ডিজিট লিখে দিব লেফট সাইড থেকে সে ততটা ওই সেল থেকে ডিজিট এখানে শো করবে। এইভাবে বড় নাম্বার থেকে কোন একটা নাম্বার যদি আমার লাগে, সেটা লেফটে হোক, মিডলে হোক বা রাইটে হোক, উই ক্যান গেট ইট বাই দিস। এখন আমরা দেখবো মিডলে কিভাবে নেওয়া যায়। মিডলের জন্য মনে করেন আমরা লিখলাম সমান সমান MID, তারপর হলো রেফারেন্স নাম্বার দিলাম। এখন এই ক্ষেত্রে 2টা নাম্বার লাগে, কারণ হলো মিডল বলতে আপনি তো মাঝখান থেকে নিবেন, কিন্তু সেটা কোন জায়গা থেকে নিবেন, মানে কতটা লেটার পরের মাঝখান থেকে আপনি নিবেন। ফর এক্সাম্পল এখানে যদি আমি FAB আর হাইফেন বাদ দেই তাইলে কয়টা? 4টা, মানে হলো 5 নাম্বার লেটার থেকে আমি নিব। এখন 5 নাম্বার লেটার থেকে হলো 1, এখান থেকে আমি কয়টা লেটার নিব? 5 নাম্বার লেটার থেকে আমি নিব 3টা। তাহলে আমি ক্লোজ করে দিলাম। এই যে 5 নাম্বারে কি আছে? 1, তাহলে আমি কি নিব? 3টা, মানে 1 2 3, এই যে 1 2 3 আসলো। এই মাঝখান থেকে নেওয়ার জন্য আমাকে সিলেক্ট করতে হবে কত নাম্বার বা লেটার থেকে আমি নেওয়া শুরু করব এবং সেখান থেকে কয়টা লেটার আমি দিব। এইভাবে যদি আপনাদের বড় বড় রেফারেন্স নাম্বার থাকে, সেখান থেকে সবসময় মাঝখান থেকে কোনো একটা ডিজিট আপনার নেওয়া লাগে, দাস ইউ ক্যান সিলেক্ট। আচ্ছা, এরপর আমরা দেখবো রাইট। যে বিশাল বড় রেফারেন্স নাম্বার আসলো, আমার সবসময় শুধু ডান দিকে যে 5টা বা 6টা ডিজিট থাকে বা 3টা ডিজিট থাকে, ওই অর্ডার নাম্বারটাই দরকার। আগে পরে XYZ এগুলো আমার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে লিখবো রাইট, দেন সেল রেফারেন্স, দেন যদি 3টা লাগে 3টা, 5টা লাগলে 5টা দিয়ে এন্টার। যে আমার রাইটে কি আছে? রেড। এখন যদি আমি চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল আমি এখানে চেঞ্জ করলাম NYL, নাইলন 7 8 9, তারপর হলো XYZ। দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। প্রথম 3টা লেটার NYL, মাঝখানের 5 নাম্বার থেকে 3টা 7 8 9, আর লাস্টের রাইটের 3টা XYZ, ঠিক আছে। সো দাস উই ক্যান গেট। এই পরে কার কোনো কোশ্চেন আছে? নাই? আছে কোশ্চেন? ওকে, এরপর হলো লেন্থ। লেন্থ বলতে আমরা অনেক সময় বিভিন্ন ভাবে চাই যে যেই সেলটার ভিতরে আমরা লিখতেছি ওই সেলটা টোটাল কয়টা লেটার লেখা হইলো সেটা জানার জন্য, যাতে করে আমরা বুঝতে পারি কোন সেলের মধ্যে লেখা যেন বেশি না হয়ে যাবে, কোনটার মধ্যে কম বেশি আছে কিনা সেটা বোঝার জন্য। সো সেটা আমি কিভাবে করতে পারি? সেখানে আমরা লিখবো এখানে LEN, চলো আমরা একটা লিখি, সমান সমান LEN ব্র্যাকেট, দেন সেল নাম্বার, দেন ক্লোজ। তাহলে আসলো এখানে কয়টা লেটার আছে সেই লেন্থ আমার এখানে কি করবে? শো করবে। ক্লিয়ার? এখন যদি আমি এখানে লিখি অনেক কিছু, অনেকগুলা, তাহলে এই যে 18 হয়ে গেল। আমি যদি লিখি 1 2 3 4 5 6, লিখি এই যে 6টা হয়ে গেল। আমি যদি লিখি ABCD দেন XYZ, তাহলে এই যে 7টা হয়ে গেল। দাস সেখানে টোটাল কয়টা নাম্বার, কয়টা লেটার আছে, সেই সঙ্গে সঙ্গে লেন্থ কি করবে এখানে
কাউন্ট করবে। আচ্ছা, এরপর আমরা দেখব ট্রিম। ট্রিম মানে কি? কাটা। ট্রিম মানে কি? কাটা। এই ট্রিমের কাজ হলো আমরা অনেক সময় অনেক কিছু লিখতে গিয়ে লেখার মাঝখানে দেখবেন প্রচুর পরিমাণে স্পেস লাগলেও দিয়ে রাখি, না লাগলেও দিয়ে রাখি, ঠিক আছে, এরকম হজবরল অনেক কিছু লিখে রাখি, বাট সেটা কি দেখতে অসুন্দর লাগে। মনে করে দেখেন ABS, তারপর এখানে 2টা স্পেস, AKG, এখানে 3-4টা স্পেস, আবার AKRT, ঠিক আছে, এবার কমা দিয়ে এখানে আবার 2টা স্পেস, এরপর 60। এখন সে করবে কি, আমি যদি ট্রিম লিখে এই সেলটাকে সে দেখাই দেই, সে করবে কি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে একটা করে স্পেস রাখবে, বাকি সব স্পেস গুলাকে সে ট্রিম করে দেবে, মানে কেটে দিবে। চলো আমরা আরেকবার একটু দেখি। মানে এখানে লিখলাম আই 1 2 3 উইল অনেকগুলা দিয়ে, গো, হু, ছোটগুলা সবচেয়ে বেশি যে ট্রান্সলেশন লিখছে আর কি, স্কুল, টুমরো, ঠিক আছে। এখন এখানে কি স্পেসের কোনো বালাই আছে? কম বেশি আছে না? আমরা এখন যদি এটাকে লিখি ট্রিম ব্র্যাকেট ক্লোজ দেন সেল নাম্বার, এখানে কি আসলো? আই উইল গো টু স্কুল টুমরো। মাঝখানে যতগুলো স্পেস অতিরিক্ত ছিল সব কি এখানে ঠিক হয়ে গেল না? সো দাস এইভাবে যদি আমরা এরকম অনেক ধরনের সমস্যা থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, যেখানে মানে অনেক বেশি স্পেস উল্টাপাল্টা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে সেট করে দিতে পারবো। ক্লিয়ার? কি ভালো লাগছে? নতুন কি কিছু শিখছেন? স্যার ওই সেলের মাঝখানে ব্রেক দেওয়া ওইটা আমি অনেকবার ফেস করছি। এই সমস্যাটা লিখতে লিখতে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে, ব্রেক দিতে পারি নাই। এটা আজকে নতুন শিখছি। আচ্ছা, গুড। আর কার কোনটা নতুন ভালো লাগছে? স্যার এই যে ট্রিমিংটা, তারপর এই আমরা যে অ্যাড করছি বিভিন্ন এন্ড এবং অর দিয়ে, এগুলো টোটালটাই নতুন শিখলাম। এগুলো আগে কোনো সময় এই কাজগুলো করা হয় নাই। ইনশাল্লাহ সামনে থেকে এগুলো আরো অ্যাপ্লাই করবো নতুন নতুন কাজের জন্য। আচ্ছা, আর কেউ? স্যার সবগুলো টপিকই আসলে গুরুত্বপূর্ণ। আমরা মার্চেন্টাইজিং এ বিশেষ করে যে মাল্টিপল, তারপর তার অটোসাম, এই বিষয়গুলো আসলে অনেক সময় অনেক কাজে লাগে। রাইট, এগুলো কাজে লাগবে, অটো ফরম্যাটিং কাজে লাগবে, কন্ডিশনাল ফরম্যাটিং একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনাদের কারো ভালো লাগছে কিনা, বাট এটা অনেক কাজের, ঠিক আছে। স্পেশালি ফর এক্সাম্পল মনে করেন আমাদের এরকম হয় যে আমি একটু উদাহরণ দেখাই আপনাদেরকে। জি স্যার, এইগুলো অনেকগুলা মানে নাম্বার থাকলে সেক্ষেত্রে এটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা করি সেটা হলো, ফর এক্সাম্পল মনে করেন আমার একটা অর্ডার ফলো আপ শিট আছে, সেখানে আমি ডেজ টু গো দেখি যে আমার কোন অর্ডার কতদিন হাতে আছে, ঠিক আছে, কোনটা আছে 20 দিন, কোনটা আছে 25 দিন, কোনটা আছে 30 দিন। সো ওইগুলাকে আমি চাইলে অটোমেটিক কি করতে পারবো, কালার করে ফেলতে পারবো। সে কি করবে, আমাকে কালার ওয়াইজ দেখাবে কোনটা কি পরিমাণ। যেগুলো দেখবো আমি রেড কালার, সেটা বুঝতে হবে আমার এগুলো সময় কম। যেগুলো দেখবো গ্রিন কালার, তার মানে কম্পারেটিভ সময় হাতে বেশি আছে। দাস উই ক্যান ডু কন্ডিশনাল ফরম্যাটিং। আরো অনেক ভাবে ফরম্যাটিং করা যায়। জি স্যার, ওইভাবে টিএনএস করা যায়। হ্যাঁ হ্যাঁ, টিএনএ তো এটা অনেক কাজে আসে। অথবা স্পেসিফিক কোন একগুলোর দেখলেন আপনার হাতে যতগুলো অর্ডার আছে তার মধ্যে যেগুলোর ভ্যালু, টোটাল ভ্যালু $1,00,000 বেশি অথবা $1.5 বেশি, আপনি সেগুলোকে আলাদা করে হাইলাইট করতে পারবেন যে দিস ইজ মানে ভ্যালু অ্যাডেড কোয়ান্টিটি, যেগুলোর প্রতি স্পেশাল নজর দিতে হবে। আবার কোন একটা মনে করেন অর্ডার কোয়ান্টিটি একটু হায়ার, আপনি সেটাকে আলাদাভাবে একটু নোট করতে পারেন, ওখানে শো করবে যে এই কোয়ান্টিটি গুলা কি একটু বড় কোয়ান্টিটি, এগুলোর প্রতি আলাদা নজর দিতে হবে। অথবা আপনার ডেস্টিনেশন মনে করেন 4-5টা ডেস্টিনেশন আছে, তার ভিত্তি স্পেসিফিক কোন একটা ডেস্টিনেশনের জন্য ফর্মুলা সিলেক্ট করে দিলেন। এই ডেস্টিনেশন যদি আমার মনে করেন ইসের জন্য স্পেশালি এলপিভি কাজ যদি আপনারা করেন, রাশিয়া থাকে, পোল্যান্ড থাকে, রাশিয়া কান্ট্রি স্পেশাল নজর দিতে হয়। তো সেখানে আপনি চাইলে সেট করে দিবেন রাশিয়া কান্ট্রি গুলো আলাদা জানে আপনাকে সে হাইলাইট করে। আবার অন্য বায়ারের ক্ষেত্রে যেমন ধরুন H&M এর ক্ষেত্রে আমরা প্রায় 38-40-42টা বায়ারকে ডেলিভারি দিতে হয়, তার মধ্যে কিছু ডেস্টিনেশন আছে যেগুলোর জন্য টেস্ট রিকোয়ারমেন্ট গুলো এবং শিপমেন্টের প্রসিডিউর ডিফারেন্ট হয়। আপনি চাইলে কন্ডিশনাল ফরম্যাটের মধ্যে দেশগুলো কান্ট্রিগুলো ধরে 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 দিয়ে দেন,
ওই কান্ট্রিগুলোর জন্য আপনার সামনে আলাদা করে একটা কালার শো করবে যে এগুলোর প্রতি আপনি আলাদা টেক্সটটা কেয়ার নেবেন। আমি যে সেটা ওয়ে বললাম, আপনি এরকম চাইলে আপনাদের যার যখন যেই কাজে লাগে আপনি এগুলো ওই কাজে ব্যবহার করতে পারবেন। সো জিনিসগুলো অনেক সিম্পল, বাট কাজে যদি জানা থাকে অনেকভাবে কাজে লাগানোর সুযোগ আছে। সো আমার প্রধান দায়িত্ব হলো আপনাদেরকে লেটিং ইউ নো দ্যাট দিস ফর্মুলাস আর অ্যাভেলেবল হিয়ার। ওকে, জি স্যার। আমাদের Thank you. এক্সেল এর টোটাল বেসিক ফর্মুলা আমরা 60 ডিসকাশন করব। তার ভিতরে আজকে আমরা 21টা কমপ্লিট করে ফেলছি, দ্যাট ইজ 1/3। সো নেক্সট 2 ডেজে আমরা বেসিক ফর্মুলা সব শেষ হবে। এরপর আমরা এক্সেল এর মাধ্যমে কনভার্সন, কস্টিং, বুকিং, তারপর হলো যে টিএনএ তৈরি করা, অর্ডার ফলো আপ তৈরি করা, ঠিক আছে, বোম ক্রিয়েট করা, বোম Right, থেকে পিকচার তৈরি করা, কি করা স্যার? হ্যাঁ এগুলোর উপরে আরো স্পেশাল যে কাজগুলো স্পেশালি মার্চিং আপনাদের লাগবে সেগুলো আমরা ফরম্যাট দিলে ইনশাআল্লাহ উইল ডিসকাস। ওকে, জি স্যার, আপনার এই যে প্যাকিং লিস্টের ক্ষেত্রে স্যার আজকে যে ফর্মুলা গুলা দেখালেন, এই ফর্মুলা গুলো স্যার খুবই কাজে লাগে প্যাকিং লিস্ট হ্যাঁ করার। এবং ওইখানে আমরা প্র্যাকটিক্যালি ওগুলো দেখবো যে কার্টুন নাম্বার একটা থেকে একটা কিভাবে আসবে, মাঝখানে আপনার কার্টুন অর্ডার কোয়ান্টিটি কম বেশি হয়ে গেলে কার্টুন নাম্বার যেন ঠিক থাকে এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তারপর সেখানে ওয়েট, সিবিএম, ঠিক আছে, এই ফর্মুলা গুলো আমরা ওখানে সিলেক্ট করে দিব প্যাকিং লিস্ট করার ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি আমরা যেটা যখন যেখানে লাগে উইল ডিসকাস দেয়ার, নো প্রবলেম। জি স্যার, একটা বিষয় যোগ করতে চাচ্ছিলাম স্যার। কি বলেন? মানে আমি আসলে যে পিন করতে যে একটু মানে পেজ লেআউট ব্যাপারে অনেক সময় দেখছে স্যার একটা পেজ পিন দিচ্ছে আর একটা পেজ খালি চলে আসতেছে, এরকম বিষয় মানে হচ্ছিল। উইল ডিসকাস, আপনাকে আজকে এটা দেখা লাগবে, আদারওয়াইজ উইল ডিসকাস ইন আমি বললাম যে পরের ক্লাসে এই বিষয়গুলো একটু আলোচনা করে, কারণ প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো হয় আর কি স্যার। এখানে পেজ ফরম্যাটিং, পেজ ব্রেক, আবার পার্সেন্টেজ কমানো বাড়ানো, মার্জিন কমানো বাড়ানো, একসঙ্গে অনেকগুলো পেজ প্রিন্ট করতে গেলে অনেক সময় দেখবেন আমাদের টাইটেলে কিছু থাকে যেটাকে ফিক্সড করার প্রয়োজন হয়, সেটা যেন প্রত্যেক পেজই ওইটা প্রিন্ট আকারে আসে। আবার কিছু আছে কলাম আকারে সাইড থেকে থাকে, সেগুলোকে ফিক্সড করার প্রয়োজন হয়, সেগুলোকেও যেন প্রিন্টের সময় আসে। আবার আমরা যখন একসঙ্গে অনেক বড় একটা এক্সেল ফাইল নিয়ে কাজ করি তখন অনেক সময় অনেক কিছুকে ফ্রিজ করে রাখতে হয়, আদারওয়াইজ কোন সেল মানে কোন নাম্বারটা বা কোন আউটপুটটা বা কোন রিপোর্টটা কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে সেটার সেল বা কলামে আমরা কি ইনফরমেশন গুলো কানেক্ট করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেল রো, কলাম রো এগুলোকে ফ্রিজ করব সেই বিষয়গুলো উইল ডিসকাস ফার্দার। জি স্যার, অনেক সময় হচ্ছে কি আমি এক পেজে চাচ্ছি কিন্তু আমার দুই তিন পেজে চলে আসতেছে, বা এটা ফরম্যাটিং আমরা করতে পারতেছি না, এরকম হয় অনেক হ্যাঁ সময়। দেখাবো এক্সেল এগুলো খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। আর কারো কোনো কথা আছে এই বিষয়ে, কি শিখতে চান অথবা আজকে কি জানলেন? জি স্যার, একটা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার মনে করেন যে স্যার আমরা একটা লিস্ট বানাইছি, যে লিস্টের মধ্যে রিমার্কস মনে করেন যে স্যার আমাদের লিস্ট আছে যে কিছু কিছু জিনিস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, অথবা Okay. স্যার হচ্ছে বিভিন্ন অর্ডার লিস্টে বিভিন্ন কান্ট্রির নাম আছে, এখান থেকে আমি হচ্ছে সর্ট করতে চাচ্ছি যে আপনি যেরকম বললেন স্যার রাশিয়া, তো রাশিয়ার যে কয়জন আছে সে কয়জনকে সিলেক্ট করে একসাথে নিতে যাচ্ছি, এরকম কি করা গেছে? হ্যাঁ হ্যাঁ, why not? এগুলা কি স্যার পরবর্তী ক্লাসে? হ্যাঁ সেটা আমরা শর্টিং এবং there is another formula called advanced sorting, ঠিক আছে। সো অ্যাডভান্স শর্টিং আমরা এগুলো দেখবো কিভাবে একটার সাথে একটা ডিপেন্ডেন্ট হয়ে টোটালটাকে শর্টিং করা যায়, ঠিক আছে, আমরা উইল ডিসকাস। জি স্যার, ওকে। ওকে, সালমান কবির আছেন? জি স্যার। আচ্ছা আমি সালমান কবিরকে একটু পরিচয় করে দেই, হি ইজ এ নিউ মেম্বার হেয়ার। আমি বিকেএমইএ আইআইটি তে যে ক্লাস নেই উনি সেখানকার আমরা একসঙ্গে ওইখানে উনি আমাদের ক্লাস সঙ্গে পড়াশোনা করেন। সো উনি এক্সেল এর সঙ্গে জানার জন্য আগ্রহ প্রকাশ করাতে আমরা ওনাকে এখানে ইনভাইট করে নিয়ে আসছি। সালমান কবিরকে আপনার সম্পর্কে একটু সংক্ষেপে পরিচয় দিবেন কিনা, সবার সঙ্গে পরিচিত হলেন। এখানে আমাদের বিজিএম ইউনিভার্সিটি রেস্টুরেন্ট আছে, এআইএফটি রেস্টুরেন্ট আছে, পিএমআই রেস্টুরেন্ট আছে, মানে আপনি যেমন আমাদের পছন্দের একজন স্টুডেন্ট, এখানে যারা আছে মোটামুটি সবাই আমার কোনো না কোনো ভাবে পছন্দের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সালমান কবির, আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তিতুমির কলেজ থেকে। তো আমার সাবজেক্ট ছিল হচ্ছে জুওলজি আর মাস্টার্স হচ্ছে ফিশারিজে।
তো আসলে আমি তো সরকারি কলেজ থেকে বিলং করি, দ্যাটস ওয়াই আসলে আমার এই ধরনের এই কাজগুলো শেখার সুযোগ হয় নাই, যেটা অ্যাকচুয়ালি প্রাইভেটে বা অন্যান্য জায়গাতে, পাবলিকে বেশি না প্রাইভেটই বেশি হয়, এগুলা শেখার সুযোগ পাওয়া যায়। তো স্যারের সাথে আমাদের ক্লাস মোটামুটি 10টা ক্লাস আমরা করলাম আইআরটি তে। আমাদের প্রতিদিনই ক্লাস হচ্ছে, সপ্তাহে 5 দিন। তো আলহামদুলিল্লাহ স্যারের ক্লাসের মধ্যেই আমার কাছে মনে হয়েছে যে না, এই এক্সেলের কাজটা আসলে শেখা দরকার। And আমার এটা আসলে একটা মিসকনসেপশন ছিল যে এক্সেল মানে মনে হয় অনেক ব্যাকডেটেড কিছু, মানে ছোটবেলা থেকে শুনতেছি যে এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ওয়ার্ড, এগুলোর কাজ তো আমার কাছে এত গুরুত্বপূর্ণ কখনোই মনে হয়নি। বাট এখন মনে হচ্ছে যে আসলে এটা দরকার। আর যেহেতু আমরা, মানে আমার সাবজেক্টটা যেহেতু এখন মার্চেন্ডাইজিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং নিয়ে আমাদের কোর্সটা, তো এখানে আসলে এটা ছাড়া কোনো উপায় দেখতেছি না। That's why আসলে স্যারকে রিকোয়েস্ট করি যে এরকম কোর্স থাকলে এনরোল করার জন্য। তো স্যারকে আসলে স্পেশালি থ্যাঙ্কস যে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। আর সবার সাথে ইনশাল্লাহ কথা হবে, ক্লাস হবে। আর আমার এক্সেল এর নলেজ আসলে অনেক কম, মানে মাইনাসের কোটায়। আমি স্যারকে আজকে বলছিলাম যে জিরো না মাইনাস। তো আজকে অনেক কিছু শিখলাম। স্পেশালি আমি ওইটাই বুঝতাম না যে ওই কিভাবে বক্সটা, উপরের বক্সটা মুভ করা যায় আর নিচেটা ফ্রিজ করা যায়। এটাই আমার কাছে মনে হয়েছে যে আসলে এক্সেপশনাল। আরো অনেক কিছু ইনশাল্লাহ শিখবো, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। আচ্ছা, অনেক রাত হয়েছে, ইটস অলমোস্ট 11। সো সবাইকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ হইলো আপনি এখানে যা যে শিখলেন এটা প্র্যাকটিস করা, আদারওয়াইজ ইউল ফরগেট। সো রিকোয়েস্ট থাকবে সবাইকে প্র্যাকটিস করার জন্য। এবং আমরা ভবিষ্যতে আপনাদের যার মনে যত রকম কোশ্চেন আছে এই এক্সেল সম্পর্কে, ঠিক আছে, আপনারা নোট ডাউন করে নিয়ে আসবেন, উইল ডিসকাস। আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে আপনার কোশ্চেন বা আপনার প্রবলেম গুলোকে সমাধান করে দেওয়ার জন্য। আর যদি একান্তই আমরা না পারি, সেটা আমরা আরো ফার্দার কিভাবে সেটাকে সমাধান করা যায় আমরা সেটা দেখবো। আমি জীবনে এরকম অনেক রাত কাটাইছি অনেক প্রবলেম সলিউশন করার জন্য, এক্সেল স্পেশালি। মনে করেন একটা প্রবলেম নিয়ে বসছি রাত 10টায়, সেটা শেষ করতে করতে ফজর রক্ত বন্ধ হয়ে গেছে। প্রবলেম সলভ করে ফজর নামাজ পড়ে পরে আমি ঘুমিয়েছি। সেরকম অনেক প্রবলেম আসবে যেগুলো সমাধান করতে অনেক সময় সময় লাগবে। আর সিমিলার প্রবলেম যদি আমি এর আগে সমাধান করে থাকি, তাহলে আমি ইনস্ট্যান্টলি আপনাকে প্রবলেম সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।